কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা 56। মাঝখানে কেটে গেছে কিছুদিন। এই কদিনে চাঁদনি একবারও কলেজে যায়নি, বন্ধুদের সাথেও দেখা হয় না অনেক দিন। তবে আধারের সাথে সময়টা মোটামুটি ভালোই কাটছে। হাজার চেষ্টা করেও নিজের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোও ভুলতে পারছে না। মাঝে মধ্যে এই স্মৃতিগুলো মনে পড়ে যায়, মন খারাপ হয়, গ্রাস করে চরম হতাশা। অনেকবার আধারকে কথাগুলো বলতে গিয়েও শেষ মুহূর্তে আর বলা হয়ে ওঠে না। আধারের সাথে ওর বন্ধুদের এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। আগে যারা সারাদিন কল করে পাগল বানিয়ে দিত, সেই বন্ধুরা এখন তিন চার দিনেও যোগাযোগ করে না। চাঁদনি ভাবে, সব পরিবর্তন কি হুট করে আসে? সব কিছু কেমন অচেনা হয়ে গেছে। সাবিহার ব্যাপারটা চাঁদনিকে বড্ড ভাবায়। আধারের সব বন্ধু ওকে দেখতে এলেও সাবিহা একবারও এলো না। কয়েকবার ওর মাথায় এসেছিল সাবিয়াও হয়তো জড়িত ছিল। পরক্ষণে সেই ভাবনা ছেড়ে ফেলে দেয় সে। এমনটা হতেই পারে না। মেয়েটা গম্ভীর, হাসে না ঠিকই, কিন্তু ওর সাথে এমনটা করতে পারে না। সাবিহা অতটাও খারাপ না। কয়েকবার ভেবেছিল আদারকে জিজ্ঞেস করবে, কিন্তু পরে আর করা হয়নি। কিভাবে করবে? আদার সেদিনের পর থেকে ওই বিষয়ে কোনো কথাই বলেনি। চাঁদনিও খুব সংকোচ হয় নিজের থেকে প্রসঙ্গটা তুলতে। ওর কোনো দোষ নেই, তবুও নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবলে এক ধরনের লজ্জা কাজ করে। সাবিয়া যদি জড়িত থাকে তবে কি আধার ওকে ছেড়ে কথা বলতো? নিশ্চয়ই না। আধারের উপর ওই বিশ্বাসটুকু চাঁদনির আছে। শুধুমাত্র সত্যি কথাটা বলে দেওয়ার অপরাধে অর্পিতার সাথে আধার কি করেছিল তা চাঁদনি নিজের চোখে দেখেছে। সাবিহাকে কি আধার ছেড়ে দেবে? হুম, কখনোই না। যতই কাছের বন্ধু হোক, চাঁদনির সাথে যে জঘন্য ঘটনা ঘটেছে তাতে সাবিহা জড়িত থাকলে আধার তাকে এত সহজে ছাড়তো না। এটুকু তো অন্তত সে মানুষটাকে চেনে। চাঁদনি সেদিনের পর থেকে আর আগের মতো তেড়ামি করে না। আধার কিছু বললে সেটার ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে তর্কাতর্কিও করে না। বরং আধার যা বোঝাতে চায় চাঁদনি তা বোঝার চেষ্টা করে। ছেলেটা সারাক্ষণ ওর ছায়ার মতো পাশে থাকে। খুব বেশি জরুরি কাজ না পড়লে ইদানিং বাইরেও যায় না সে। তবে আজ আধার একদম সাত সকালে ঘুম থেকে উঠেই কোথায় যেন গেছে। যাওয়ার সময় চাঁদনিকে কিছু বলে যায়নি। পরে ফোনে জানিয়েছে আজ নাকি ওর জন্য একটা সারপ্রাইজ আছে। চাঁদনি সেই সারপ্রাইজের অপেক্ষাতেই প্রহর গুনছে। যদিও সে জানে আধারের সারপ্রাইজগুলো চমকপ্রদ হওয়ার চেয়ে অদ্ভুত হওয়ার সম্ভাবনা বেশি। এমন সময় আপন সুরে বেজে উঠল কলিং বেল। শব্দটা কানে যেতেই চাঁদনি দ্রুত উঠে গিয়ে সদর দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই চোখজোড়া স্থির হয়ে যায় ওর। জল করে উঠে চোখের মনি। দরজায় আকিব শিকদার দাঁড়িয়ে আছেন। স্নিগ্ধ মুখটায় লেগে আছে স্নেহভরা চাহনি আর মিষ্টি সেই হাসি। আধারও ওনার পিছু পিছু এসে দাঁড়ালো। বেশ উত্তেজিত ভঙ্গিতে বলল, চাঁদ, কেমন লেগেছে সারপ্রাইজ? চাঁদনি অবাক হয়ে কথা বলতে পারছে না। মনে হচ্ছে খুব অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে সে। আকিব শিকদার মেয়ের অবস্থা বুঝতে পেরে হাসি চওড়া করে বললেন, চলে এসেছি আম্মা। চাঁদনি এখনও ঘুরে আটকে আছে। এখানে সে আকিব শিকদারকে দেখবে সে সেটা আশা করতে পারেনি। তাহলে এটাই ছিল আধারের সারপ্রাইজ? চাঁদনি আবেগে আপ্লুত হয়ে ডাকলো, বাবা। এতদিন ধরে দেখে না ওর বাবাটাকে। আসার সময় শেষ কথা পর্যন্ত বলে আসেনি। আকিব শিকদার হাত বাড়িয়ে ডাকলেন চাঁদনিকে। ও ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। তিনি ওকে শক্ত করে ধরে চুমু খেলেন। কোমল স্বরে বললেন, তুমি বলেছিলে না যেদিন আমি পরিবার ছেড়ে তোমার কথা ভাবতে পারবো, ওদের ছেড়ে চলে আসতে পারবো, সেদিন যেন তোমার সামনে আসি। আমি এসেছি আম্মা, আমি ওদের ছেড়ে চলে এসেছি। চাঁদনির কানে কথাগুলো অবাস্তব ঠেকায়। ওর বাবা তার প্রাণের চেয়েও প্রিয় পরিবারকে ছেড়ে চলে এসেছে। এটা বিশ্বাস করার মতো ঘটনা। অবিশ্বাসের স্বরে উৎকণ্ঠা নিয়ে বলল, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আকিব শিকদার ওর মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, একদম সত্যি। আমি ঢাকায় চলে এসেছি। ঢাকায় আমাদের অফিসের যে ব্রাঞ্চটা আছে সেটা তো এতদিন আধার দেখতো। এবার আমিও চলে এলাম ওকে সাহায্য করতে। চাঁদনি মাথা তুলল, ঘাড় বাঁকিয়ে আধারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি না কখনো বলবে না ঢাকায় শিকদারের ব্রাঞ্চ আছে? সেটা তো তোমার তত্ত্বাবধানে চলে।
আধার এমন ভাব করলো যেন এসব নিয়ে আলোচনা করা তার মানহানির সমান। উদাসীন গলায় বলল ও, প্রয়োজন মনে হয়নি এসব নিয়ে কথা বলার। আমি চেয়েছিলাম তুই এই ধারণা নিয়ে থাক যে আমি বাবার টাকায় ফুটানি দেখাই, যেটা সবসময় বলে আসতি। আমি চাইনি তোর বক্তব্য বদলে যাক। চাঁদনি রাগ দেখিয়ে বলে, কোনো মানে আছে এসবের? আমাকে বললে কি হতো? আমার এতদিন আসলে মনে হতো তুমি শুধু বাবার টাকায় উড়াও, কোনো কাজ করো না। জানি না কি হতো, তবে আমার বলতে ইচ্ছে হয়নি। বলতে গিয়ে এত শব্দ খরচ করার মানে হয় না। যে আমার ব্যাপারে যা ধারণা রাখে রাখুক, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, যখন চিল্লাপাল্লা করো তখন শব্দ খরচ হয় না। মেয়েটা ওকে কথায় জিততে দেয় না, তর্কাতর্কি করে সবসময়। আধার চোখ রাঙিয়ে হালকা ধমকে বলে, চুপ। আকিব শিকদার দেখলেন ঝগড়া বেঁধে যাচ্ছে। এই ছেলেমেয়ে দুটো কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে দেওয়ায় অসীম গুণ নিয়ে জন্মেছে। ওরা সাধারণ কথা বলতে বলতেও বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তাই হাত উঁচিয়ে ওদের ঝগড়া বাধা দিয়ে বললেন, হয়েছে, থামো। একটা সাধারণ বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। কখনো এখনো এমন করলে কি করে হবে বলো তো? তোমরা কি এখনো ছোট আছো? চাঁদনি মুখ বাঁকিয়ে বলল, আমি তো ছোটই। তোমার ভাইয়ের দামড়া ছেলেটা আমার মতো ছোট বাচ্চার সঙ্গে পাঙ্গা নেয় কেন? আধার ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, তুমি আমার লেদা বাচ্চা। চাঁদনি ফের মুখ বাঁকালো, জিভ বের করে ভেঙচিও কাটলো। পরক্ষণে বাবার দিকে তাকিয়ে বলল, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে? এখন থেকে কি প্রতিদিন তোমাকে দেখতে পাবো? আকিব শিকদার আশ্বস্ত নয়নে তাকিয়ে বললেন, হ্যাঁ, প্রতিদিন দেখতে পাবে, কিন্তু আমি তোমাদের সাথে থাকবো না। কেন? তাহলে কোথায় থাকবে তুমি? আকিব শিকদার বলার আগে পাশ থেকে আধার বলল, চাচ্চু ফ্ল্যাট কিনেছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের বিল্ডিংয়ে। আমাদের এখানে ফ্ল্যাট ছিল না। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। চাচ্চু আরও আগে আসতেন, ফ্ল্যাট পাচ্ছিল না বলে আসতে পারেননি। পরে আমি সামনের বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিলাম। চাঁদনির আজ আরও কয়েকটা সারপ্রাইজ পাওয়া বাকি, কে জানে। মেয়েটার পিঠ পিছে কত কিছু ঘটে যায় সে টেরও পায় না। আবার ও স্বাভাবিক গলায় বলল, কতদিন ধরে এসব করছো তোমরা? আমার ঢাকা আসার পরপরই চাচু জানিয়েছে তিনি এখানে চলে আসবেন, চট্টগ্রামে আর থাকবেন না, তাই জানানো হয়নি শুধু। চাঁদনি অভিমানী সুরে বলল, অথচ তোমরা একবারও বললে না আমাকে? তোমরা দুজন তোমরা দুজন আমরা দুজন তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুই অনেকদিন ধরে মন খারাপ করছিলি চাচুর জন্য। ভাবলাম হুট করে তাকে দেখলে খুশির পরিমাণটা বেশি হবে। যদি আগেভাগে জানাতাম। প্রতিদিন প্যান প্যান করতে তুই, চাচু কখন আসবে। এজন্য ভাবলাম একেবারে নিয়ে এসে সারপ্রাইজ দিই। তো বল, সারপ্রাইজটা কেমন লাগলো চাঁদ? বেস্ট। দুপুরে আকিব শিকদার আধার আর চাঁদনির সাথে খাবার খেলেন। নতুন ফ্ল্যাটে সব গোছানো বাকি। রান্না বান্নাই বা কে করবে? এখনও তো সার্ভেন্টই ঠিক করা হয়নি। নতুন বাসায় ওঠার হাজারটা কাজ, সব তো দুপুরের মধ্যেই করা সম্ভব না। আধার আর চাঁদনি তাই তাকে যেতে দেয়নি। তবে এখনও তার ফ্ল্যাটে আর আসবাব সেট আপ করা হচ্ছে। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে খাওয়ার মতো অবস্থা নেই। তবে চাঁদনি, আধার আর ওর বাবার সাথে গিয়ে দেখে এসেছে ওর বাবার ফ্ল্যাট। ওর বাবার খুব ওর খুব এক্সাইটমেন্ট কাজ করছে মনে মনে। এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ওর বাবা একেবারের জন্য চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছে, আর ফিরবে না। ফিরলেও হয়তো ওদের পড়াশোনা শেষ হওয়ার পর। তবে চাঁদনি জানতে পারেনি এত হঠকারিতার ডিসিশন নেওয়ার কারণ কি। ওরা চট্টগ্রাম থেকে ফিরেছে, তেমন বেশি একটা দেরি হচ্ছে না। ওর বাবা আসতে চাইলে তো ওদের সাথেই আসতে পারতো। ওরা আসার 1 মাস পেরোতেই কেন তাকে ইমার্জেন্সি আসতে হয়েছে? চট্টগ্রামে সব ঠিক আছে তো? চাঁদনি জিজ্ঞেস করেনি এসব, নিজের মনেই সমীকরণ মেলাতে চেষ্টা করছে। যে কারণে আসুক, ওর বাবা এসেছে এটাই যথেষ্ট। চাঁদনি চিন্তায় পড়ে, ওর বাবা একা ফ্ল্যাটে কী করে থাকবে, রান্না কে করবে? একটা মানুষ কী করে একা থাকতে পারে? সবাই তো আর আধার না। আধার নিজেও তো একা থাকতে পারেনি, বিগড়ে গিয়েছিল। যদিও সৃষ্টিকর্তা ওকে সুবুদ্ধি দিয়েছে, তবুও যে কত কিসে জড়িয়েছিল তা তো বলার অপেক্ষা রাখে না। চাঁদনি আকিব শিকদার থেকে জানতে চেয়েছিল। সে তো
চাইলেই চাঁদনি আর আঁধারের সঙ্গে ওদের ফ্ল্যাটে থাকতে পারে, সেখানে ওনাকে আবার আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? উনি জানিয়েছেন এটাও এক প্রকার চাঁদনির শ্বশুরবাড়ি। কথাটা ঠিক, চাঁদনির শ্বশুরবাড়ি না, স্বামীর বাড়ি। মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে এক ফ্ল্যাটে কী করে থাকবেন তিনি? এ ভারী লজ্জার বিষয়। চাঁদনি বলার আগেই আধার 1 মাস আগে বলে রেখেছিল ওদের সাথে ওদের ফ্ল্যাটে থাকতে। আকিব শিকদার মানেননি। আকিব শিকদার টেবিলে নানা পদ দেখে অবাক হয়ে বললেন, এত সব রান্না কে করেছে? কুক আছে কোনো? আছে, বাট আমি এসব রান্না করেছি, আধার উত্তর দিল। আধার, তুমি রান্না করেছো সব? আধার গাছড়া ভাব নিয়ে মৃদুকণ্ঠে বলল, হ্যাঁ, কয়েকটা ডিশ মাত্র, খুব বেশি তো না, তারপরও অনেক বেশি। চাঁদনি রান্না করেনি? ওর তো রান্না পারে যতটুকু আমি জানি। শিকদার বাড়িতে থাকতে টুকটাক অনেক রান্না করতো। চাঁদনি তর চাঁদনি তরতরিয়ে বলে, পারি তো বাবা, আদার ভাই তো কিচেনে যেতে দেয় না। আকিব শিকদার চাঁদনি থেকে চোখ সরিয়ে আদারের দিকে তাকালেন। কেন আদার, আমাকে কিচেনে যেতে দাও না কেন? শিকদার বাড়িতে থাকতেও ও রান্না করতে খুব ভালোবাসতো, বড় ভাবি ওকে সব শিখিয়েছে। কিচেনে কাজ করার দরকার কি? 2জন সার্ভেন্ট আছে, সব কাজ ওরাই করে ফেলে। আমার রান্না করতে ইচ্ছে হলে করি, কিন্তু চাঁদনিকে এসব করতে দেওয়া যাবে না, এতে ওর পড়াশোনার ক্ষতি হবে। মনোযোগ রান্নাবান্না আর ঘর দৌড়ে চলে গেলে পড়াশোনায় বসবে না। তাই শুধু চাই ও পড়াশোনা ভালো করে করুক। তোমার মেয়ে তো সেটাও করে না। আকিব শিকদার বেশ ভালো লাগলো কথাগুলো। মিষ্টি এসে বললেন, তাই ও কি করে? আধার চেয়ার টেনে বসলো আর অভিযোগের সুরে বলল, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, রাখতে বললেও রাখে না, আমার একটা কথাও শুনে না। আকিব শিকদার মেয়ের দিকে তাকালেন। ও পাশে বসে কটমট দৃষ্টিতে আধারের দিকে তাকিয়ে আছে। সে দৃশ্য দেখে মনে মনে হাসলেন তিনি। মুখে মেকি রাগ চেপে বললেন, এমন করার কি ঠিক চাঁদ? আধার তোমার বড় না? ফের আধারের দিকে তাকিয়ে বললেন, মেয়েদের সংসারে এসব করতে হয়। চাঁদনি না বললে একটা কথা ছিল, কিন্তু আমার মেয়ে ছোটবেলা থেকে সব কিছু শিখেছে। তুমি নিজেও জানো রান্না করাটা বড় কোনো ব্যাপার না। তুমি ওকে কিচেনে যেতে না দিলে ওটা আমার জন্য আরও খুশি। আমি আমার মেয়েকে পুতুলের মতো বড় করেছি, ও পুতুল হয়ে আছে, তবুও সংসার করা শিখতে হয়। এখনও ওর শাশুড়ি বা ওর মা নেই যে ওকে শেখাবে, ওর সব নিজে নিজেই শিখতে হবে। আদার কপালে ভাঁজ ফেলে তাকালো, উদগ্রীব হয়ে বলল, ওর সংসার করার বয়স হয়নি। তোমরা বিয়ে দিয়েছো বলেই ও বড় হয়ে গেছে এমনটা না। এদের এসব কথার ধার ধারল না চাঁদনি। ওর মনে অনেকটা সময় ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ও নিজের প্রশ্ন নিয়ে বলল, রাখো তোমরা এসব, আমার কথা শোনো। বাবা একা ফ্ল্যাটে কি করে থাকবে? আধা শয়তানি হাসি দিয়ে বলল, ভাবছি চাচ্চুর জন্য একটা বউ নিয়ে আসবো। সরি, চাচ্চু না, শ্বশুর বাবার জন্য একটা শাশুড়ি মা নিয়ে আসবো। কেমন হয় বিষয়টা? আধার ভেবেছিল বাবা আর মেয়ে দুজনে খেপে যাবে। আকিব শিকদার চোখ ছোট করে তাকালেও চাঁদনি সম্মতি দিয়ে বলল, ভালোই হয়। তুই বলছিস এই কথা? বাবা একা একা কি করে থাকবে? বাবাকে দেখে রাখার জন্য হলেও একটা মানুষ দরকার। ওদের দুজনের এই উদ্ভাসিত নয়নে তাকিয়ে থাকা দেখে আকিব শিকদারের রাগ লজ্জা সংমিশ্রণে গাল আর চোখ লাল হয়ে উঠল। ধমকে বললেন, লজ্জার মাথা খেয়েছে তোমরা? বাবা হয়ে আমি তোমাদের তো আমার বিয়ে নিয়ে গসিপ করার কথা তোমাদের? আদার সেটা খেয়াল করে বলল, আরে তুমি রেগে যাচ্ছ কেন? ট্রাস্ট মি চাচ্চু, একা থাকা খুব কষ্টের। আমি 4টা বছর একা ছিলাম, আমি জানি। তোমরা আমার কথা ভাবোনি, কিন্তু দেখো আমি তোমার কথা ভাবছি। তোমার একজন সঙ্গী খুব দরকার। আমি ভালো পাত্রী জোগাড় করব, বিশ্বাস রাখতে পারো আমার উপর। মার খাবি আমার হাতে। এতগুলো বছর একা থেকেছি, সময় শেষ হয়ে এসেছে, লাগবে না কাউকে। আধা রসিকতা করে বলে উঠল, তুমি না বলো মনে মনে তুমি এখন তুমি এখনো ইয়াং। আদরের মুখ থেকে হাসি সরে না। আকিব শিকদার বললেন, ফালতু কথা রাখো, বিয়ে করতে হলে অনেক আগেই করে নিতাম। এতগুলো বছর একা থাকতে পেরেছি, চাঁদনিকে একা বড় করতে পেরেছি, এখন একা ফ্ল্যাটে থাকতে পারবো। এটা কে বলল? এখন একা ফ্ল্যাটে থাকতে পারবো না যে, এটা কে বললোই বা তোমাদের? সমস্যা হবে না আমার, বেশিরভাগ সময় এখানেই খেয়ে যাব। আধার পাংশুরে মুখে বলল, আমার তো সমস্যা হবে চাচ্চু, তোমার না হলেও।
তোমার বলদ মেয়েটা সারাদিন তোমার কাছে গিয়ে বসে থাকবে, এদিকে আমি একা হয়ে যাব। পারলে আমিও গিয়ে বসে থাকবো তোমার কাছে। ব্যালেন্স থাকছে না তো, সব দিকে মেনটেন করতে হবে আমাদের। তোমার জন্য বউ নিয়ে এলে সে তোমার খেয়াল রাখবে, চাঁদ সারাক্ষণ চিন্তায় থাকবে না, ওখানে গিয়েও বসে থাকবে না। মূলত তোমার চেয়ে বেশি আমি নিজের কথা ভাবছি। একটা মেয়ে দেখি, সরি মহিলা মহিলা দেখি একটা। আকিব শিকদার ভয়ঙ্কর দৃষ্টি তাকালেন। আধার চুপ করে গেল। রাত চট্টগ্রাম ফিরে গেছে, তবে যাওয়ার আগে বাড়ির সবাইকে জানিয়ে গেছে সে যে সাবিহার বিয়ে ঠিক হয়েছে তার পছন্দের এক পাত্রের সাথে। সাদিক এহসান দ্বিমত করেননি। কবিতা এহসান সরাসরি কিছু না বললেও ওনার বিশ্বাস রাত সাবিহার জন্য ভালো কাউকে খুঁজবে। তবুও হ্যাঁ না কিছুই বলতে পারেনি, কারণ রাত বলছে। রাতের সাথে ওনার কিসের যেন এক দ্বন্দ্ব। রাতকে উনি কিছু বলেন না, রাত ওনাকে কখনোই অসম্মান করে না, তবুও কিসের যেন এক চোখে চোখে শত্রুতা থেকেই যায়। কিন্তু সাবিহার অবস্থা ভালো না, সে সারাক্ষণ ঘরে বসে থাকে। উনি যখন জিজ্ঞেস করেছে সাবিহা রাজি কিনা, সে বলেছে ভাইয়া যাব ভালো বুঝে তাই হবে। সাবিহা সচরাচর এমন নয়, সে অন্য সিদ্ধান্তের উপর জীবন চালায় না। রাজি থাকলে সরাসরি হ্যাঁ বলতো, না থাকলে সারা রাতকেই না বলে দিত। ওনাদের কানে কথাটা আসতেই দিত না। সাবিহা নিজের সিদ্ধান্তে জীবন চালায়, নিজে যা ভালো বোঝে তাই করে। উনি কথায় মিল পাচ্ছেন না। সাবিহার অবস্থা ভালো ঠেকছে না ওনার কাছে। সাবিহা পানচুটের মুখে বসে আছে, বিরক্তিতে ওর সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। ওর কোনো অনুশোচনা নেই, আছে শুধু রাগ। সব রাগ গিয়ে পড়েছে চাঁদনির উপর। প্রথমে ও নিজের ভালোবাসার মানুষকে কেড়ে নিল, নিজের ভাইকে পর্যন্ত ওর বিরুদ্ধে করে দিল, বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করলো। হাঁটুর বয়সে একটা মেয়ে, এত ক্ষমতা! ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। সাবিহা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। যেখানে চাঁদনি এত নিশ্চিন্তে কি করে। সাবিহা এত সহজে ছাড় দেবে না। শোধবোধ করা যখন শুরু করেছে তখন এসে এর শেষটা দেখেই ছাড়বে। সেদিন ওর সীমাবদ্ধতা ছিল যাতে কেউ ওকে খারাপ না ভাবে, আধারের চোখে যেন নিচে না নামে। এখন তো আর সেই দায়বদ্ধতা নেই। আধার নিজেই তো বন্ধুত্ব ভেঙে দিয়েছে, ও নেমে গেছে আধারের চোখে নিচে। আগে সে সম্মান ফিরে পাওয়া সম্ভব না, তাই ওর কোনো বাধা নেই। এবার যা করবে ও সামনাসামনি করবে, পরোক্ষভাবে না। আধার প্রমাণ ছাড়া দোষরূপ করেছে তো ওকে, এবার আধারের কাছে প্রমাণ থাকবে, তবুও ও সাবিহাকে কিচ্ছু বলতে পারবে না। সাবিহা দ্রুত তটিনীকে কল করলো। তটিনী রিসিভ করতেই কোনো হাই হ্যালো ছাড়া গড়গড়িয়ে বলল, তুই কি চাঁদনিকে এখনও পড়াস? ওর টিচার ছিলি না তুই? কলের অপর প্রান্তে থাকা তটিনী অবাক হলো ভীষণ। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সাবিহা বড্ড পাগলামি করছে। ওই মেয়ে আবার চাঁদনির কথা জিজ্ঞেস করছো কেন? আবার কি করবে ও? চাঁদনি বলল, পড়াই তো। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস যে? ওর কলেজে যাব, তুই যাবি আমার সাথে? কেন? ওর কলেজে কেন যাবি? এমনি ওকে দেখবো। ওর এত অসুস্থতা, ওকে দেখতে যায়নি। আধার যতই হোক, আমাকে ব্লেম করুক যাই করুক, আমি তো মনুষ্যত্ব ভুলতে পারি না। আমি তো জানি আমি কিছু করিনি। চাঁদনির সাথে কথা বলবো। আধারের ফ্ল্যাটে চল, কলেজে কেন? আত্মসম্মান নেই আমার? বন্ধুত্ব ভেঙে দিয়েছে ও, বেহায়ার মতো আবার যাইতাম? সাবিহা কিছুটা চিল্লিয়ে বলল। তটিনী কিছু বলতে পারল না। সাবিহা নিজেকে সামলে বলল, কালকে ওদের কলেজে যাব, কেমন? চাঁদনি তো মনে হয় এখন কলেজে যাচ্ছে না, ওর সামনের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। আমাকে একটু খোঁজ নিয়ে দিবি, ও কোন দিন কলেজে যাবে? ছুটির পর দেখা করবো ওর সাথে, কথা আছে। ঠিক আছে, আমি জেনে তারপর জানাবো। আমি যাব তোর সাথে। আচ্ছা। সাবিহা কল কেটে দিয়ে কিছুক্ষণ পাথরের মতো বসে থাকলো। ও যখন অশান্তিতে আছে, ও চাঁদনিকেও শান্তিতে থাকতে দেবে না। চাঁদনি সব শান্তি ও নিজেই শেষ করে দেবে। আধার বন্ধুত্ব ভেঙে ঠিক করলো না, এই বিষয়টা নিয়ে খুব সেন্সিটিভ ছিল। বন্ধুত্বে আঘাত আনা উচিত হয়নি। এই সম্পর্কটাকে সাবিহা খুব ভালোবাসতো। বন্ধু হিসেবে আধার ওর ওর প্রেমিক আধারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রেমিক হারিয়ে যাওয়ার পর সাবিহা এতটা পাগলামি করেনি, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর সব কিছুতেই সেন্সিটিভ আচরণ করছে ও। আধার এতদিন ওর বন্ধু সাবিহাকে দেখেছে, এবার ও যখন খারাপ হয়ে গেল একবার, এখন সাবিহার জঘন্য হয়ে যাওয়া দেখবে। আধার সাবিহার খারাপ সাইড নিতে
আর আধার সাবিহার খারাপ সাইড নিতে পারবে না।